জমি সংক্রান্ত বিষয় নিয়ে পঞ্চায়েতে সালিশি সভা চলাকালীন যুবতীকে খুনের ও ধর্ষণের হুমকির অভিযোগ। আতঙ্কিত যুবতী ভয়ে সিঙ্গুর থানায় না গিয়ে মেল করে অভিযোগ দায়ের করে। আসার সময় অভিযোগকারী বলেন, চারিদিকে যেভাবে গুন্ডাদের রাজত্ব চলছে, পঞ্চায়েতে গিয়ে যদি গুন্ডাদের হুমকি খেতে হয় আমায়, থানাতে গিয়ে দেখা যাবে যে গুন্ডা বসে রয়েছে। তাই অনলাইনে অভিযোগ করেছে। সমস্ত অভিযোগ অস্বীকার নসিবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধারা। তিনি বলেন, সমস্ত অভিযোগ মিথ্যে, তার উপর কোনো জোর জুলুম বা হুমকির ঘটনা ঘটেনি। উল্টে পঞ্চায়েতের ভেতর আশাও দেবী মোবাইল ফোনে ছবি তুলছিলেন। এছাড়াও পঞ্চায়েতের ঘরে সিসি ক্যামেরা রয়েছে। তদন্তে সমস্ত ঘটনার সত্য কি মিথ্যা তা প্রমাণিত হয়ে যাবে। গতকাল হুগলি সিঙ্গুর থানার দেশাপাড়া গ্রামের আশা সম্পত্তি বিক্রি বিষয়ে নসিবপুর গ্রাম পঞ্চায়েতে যায়। পঞ্চায়েত থেকে তাকে ডেকে পাঠানো হয় দাবি যুবতীর। সেই মতো আশাসোম পঞ্চায়েত যায়। তার অভিযোগ, সালিশি সভা চলাকালীন উপপ্রধানের সামনে তৃতীয় কোনো ব্যক্তি তাকে খুন ও ধর্ষণ করার হুমকি দেওয়া হয়। মোবাইল ফোনে ঘটনার যে ছবি তুলেছিলেন আশা দেবী, সেই মোবাইল ফোন ছবি ডিলিট করে দেওয়া হয় বলে অভিযোগ। আশা দেবীর বাবা পক্ষাঘাতে আক্রান্ত, সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেই সম্পত্তি বিক্রি নিয়ে পারিবারিক বিবাদ লাগে কাকার সাথে, আর তারই নিষ্পত্তির জন্য নসিবপুর পঞ্চায়েতে সালিশি সভার জন্য ডেকে পাঠানো হয়েছিল। এসব চলবে না কেন? 2011 সালে আর মুখস্থ করতে হবে। এটা ঘটনা Confidence এ বলুন। যেটা থানায় অভিযোগ করতে গিয়ে যেতেও তো আপনার ভয় লাগছে বলছে। হ্যাঁ, চারদিকে যে পরিমাণে গুন্ডাদের রাজত্ব চলছে, পঞ্চায়েতে গিয়ে যদি গুন্ডাদের হুমকি খেতে হয় আমায়, তো এবার থানাতে গিয়েও দেখা যাবে গুন্ডা বসে রয়েছে। আমি সেই জন্য অনলাইনেই করেছি। এবার অনলাইনের ব্যবস্থা, অনলাইনে জিডি করলে কেন সেটা অ্যাকসেপ্টেড হবে না? কারণ এর আগেও এই আমি আপনাকে ঘটনা বলি, 2025 সালে, আমি জানি না এদের ব্যক্তিগত আমার প্রতি কোনো আক্রোশ আছে কি না, 2025 সালে এই ফেব্রুয়ারি মার্চ করে আমি রেশন ডিলারের এগেনস্টে কমপ্লেন করেছিলাম। আমি দুপুর 1টায় কমপ্লেন করেছি, সকাল কিন্তু 9টার সময় এসআই এসে গেছিলেন আমার বাড়িতে। ঠিক আছে, এসে কিন্তু রেশন ডিলারকে শিক্ষা দিয়েছেন, শাস্তি দিয়েছেন। সেটা অনলাইনেই করেছি কিন্তু। আপনি কি কালকে ঘটনার পর থেকে আতঙ্কিত রয়েছেন? যে আমি আতঙ্কিত রয়েছি বলেই কিন্তু আপনাদেরকে ডেকে নিয়ে আসা বা থানায় ডায়েরি করা। আমি প্রথমে ভেবে ইগনোর করে গেছিলাম, কিন্তু আমি জমি নিয়ে লড়তে গিয়ে যদি আমাকে গুন্ডা, ধর্ষক এসবের সম্মুখীন হতে হয়, আমি কি করে লড়বো? এবার আমার কাছে মেন বক্তব্য, আমি যদি পুরুষ দেহে থাকতাম তাহলে কি আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হতো? আমি নারী দেহে আছি বলেই কি আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এই যে উপপ্রধান, আমি ভিডিওটা আমি চেষ্টা করছি বের করার। উপপ্রধান যে আমার প্রতিনিয়ত আমার পাণ্ডিত্য নিয়ে কথা বলেছে, আমি তো কারুর টাকায় পাণ্ডিত্য লাভ করিনি, আর পাণ্ডিত্য লাভ করা তো অন্যায় নয়। তো ওনাদের যদি নারী দেহে থেকে পাণ্ডিত্য লাভ করা বা বাবার পাশে সন্তান ধর্ম পালন করা, এটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে ওনাদেরকে আমি অনুরোধ করবো যে একটা পুরুষ দেহের ব্যবস্থা করে দিন, আমি পুরুষ দেহে প্রবেশ করে যাই, তাহলে পুরুষ দেহেই বাঁচবো আমি, নারী দেহ দরকার নেই। বলছি, গতকাল কি ঘটনা ঘটেছিল, কি জন্য আপনি থানায় মেল করলেন? গতকাল ঘটনা ঘটেছিল বলতে, আমার বাবা অসুস্থ, পক্ষাঘাতে আক্রান্ত। তো সেহেতু আমি বাবার প্রপার্টি আমি বেচেছি, অংশভিত্তিক বেচেছি, আর আইনি পরামর্শ নিয়েই, উকিলের পরামর্শ নিয়ে, আমিনের পরামর্শ নিয়ে। তো এবার পার্টিশনের জন্য আমি আমার বাবারই তৈরি ঘরটা, কাঁচা ঘর ছিল, ওটাকে আমরা ভাঙা শুরু করি। তো সভাপতি সদস্য আসে, তার আগে অলরেডি আমি ইমেলে অ্যাপ্লাই করে রেখেছি বহুবার, তারা কোনো রকম পাত্তা দেয়নি, টেকেন ফর গ্রান্টেড মনে করে যাকে বলা হয়। তো তারপরে আসে সভাপতি, এসে আমার সাথে পুরো হুমড়ি চুমড়ি অনেক করে, তার ভিডিও আছে, আপনাকে আমি দিয়ে দেবো। তো আমাকে তারপর লাস্ট অফ অল বলে যে বুধবার দিনকে 1টার সময় পৌঁছে যেতে। তা আমি বুধবার দিন 1টার সময় ওখানে, যখন আমি সদস্যা ফোন করে আমাকে, বলে 1টা-1:30টার সময় তুমি পৌঁছাবে তো? তা আমি বললাম 1:30 যখন বললো, আমি বললাম ঠিক আছে, 1:30 নাগাদে আমি গেছি। হয়তো 5 মিনিট লেট হয়েছে, তার জন্য উপপ্রধানের কাছে আমি ক্ষমাও চেয়েছি। তো তারপরে ওনার উপপ্রধান যখনই আমার সাথে কথা বলা শুরু করে, ব্যক্তিগত আক্রমণ আমার পাণ্ডিত্য নিয়ে। আমার পাণ্ডিত্যের সাথে ওনার কী সম্পর্ক আমি জানি না। আমি আমার টাকায় কষ্ট করে আমি পড়াশোনা করেছি, আমি আমার টাকায় পড়াশোনা করেছি টিউশন পড়িয়ে। তো আমার পাণ্ডিত্য নিয়ে ওনার কী সমস্যা? তো অংশভিত্তিক বেচা নিয়ে, তারপর যে জমি কিনেছে তাকে লাট সাহেব বলা হয়, তার অনেক টাকা আছে সেই জন্য জমি কিনেছে, ইত্যাদি ইত্যাদি এ সমস্ত বলা হয়। তারপরে আমি ফাইনালি ওনাদের যা বক্তব্য, একদম পুরোপুরি একদম ইম্যাচিওর কথাবার্তা। আর আমাকে বলা হচ্ছে তুমি আমার হাঁটুর বয়সী, আমি তো দেখতে পাচ্ছি তার বয়সটা কত, আমাকে আবার মনে করানোর কী দরকার এটা? তো যাই হোক, ইত্যাদি বিভিন্ন অপমান করা হয়েছে। ভিডিওটা ওরা ডিলিট করিয়ে দিয়েছে। আমি ভিডিও করছিলাম, এই কারণে করছিলাম, আমার বাবা অসুস্থ, বাবাকে নিয়ে এসে দেখানোর জন্য। তো তারা ভিডিও ডিলিট করে। একটা বৃহদাকার, একটা চর্বিযুক্ত একজন বিশিষ্ট মোটা ব্যক্তি, মানে ওটা কী ধরনের মোটা আমি ঠিক জানি না। তো সে আসে, আমার গা ঘেঁষে দাঁড়ায়, আমার ফোন থেকে এগুলোকে ডিলিট করানোর নাম করে, ফোন টাচ করা থেকে, আমার গা টাচ করা থেকে, যাই হোক নাম, সমস্ত ভিডিওগুলো ডিলিট করে।
আমাকে প্রচণ্ড অপমান করে, বকাবকি করে। তা সত্ত্বেও আমি ক্ষমা চেয়ে নিয়েছি উপপ্রধানের কাছে, অ্যাপোলাইজড, উনি অ্যাকসেপ্ট করেছেন। তার সত্ত্বেও তৃতীয় একজন ব্যক্তি, ওখানে একজন গুন্ডা ধর্ষক ছিলেন, তিনি আমাকে হত্যা এবং ধর্ষণের হুমকি দেয়, মানে যেটা অবৈধ ভাষা, আমাদের ডিকশনারিতে ওই শব্দ নেই, ঠিক আছে। তো আমি এরকম বলাতে ওখানকার লোকেরা ওনাকে চুপ করানোর কথায় তারপরেও আমাকে বিভিন্ন রকম কথা বলে। আমি উঁকি মেরে যখন তাকে দেখি, সে বলে তুমি আমাকে ভালো করে দেখে নাও, আমি খতরনাক লোক আছি, ইত্যাদি ইত্যাদি। সে নাকি আমাকে ধর্ষণ করে শিক্ষা দিতে চায়, এরকম একটা বক্তব্য। তো যাই হোক, আমি তারপর উপপ্রধানকে আমি বলি যে আপনি আমাকে বলুন, আপনি আমাকে প্যাডে লিখে দিন একটা। তো উনি বলেন কয়েকদিন পর এসে নিয়ে যাবে। তো আমি কয়েকদিন বলতে কতদিন? তো তারপরে আমাকে অভিক্ষম যিনি সভাপতি ছিলেন, তিনি আমাকে বলেন যে সোমবার দিনকে আসতে। সোমবার দিন কটায়? না 12টায়। ঠিক আছে। তো এরকম একটা পরিস্থিতি যে তারা মীমাংসা করতে পারছে না, তার সত্ত্বেও আমি মেনে নিয়েছি। কিন্তু ধর্ষণের হুমকি কেন? আমি যদি একটা পুরুষ হতাম, আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হতো কি? ওদের মানে ধর্ষকদের সবসময় একটাই লক্ষ্য, ইজ্জতদার মেয়েদের প্রতি। কেন এই জিনিসটা কেন? আর ওখানে কি মানে পঞ্চায়েতে এই সমস্ত গুন্ডা আর ধর্ষক লালন পালন করা হয়? কোন পঞ্চায়েত এটা? নসিবপুর পঞ্চায়েত। যখন এই ঘটনা ঘটে আপনার সাথে, যখন তখন কে কে ছিল পঞ্চায়েতে? পঞ্চায়েতে উপপ্রধান ছিল, প্রধান কখনোই উপস্থিত থাকে না। আর আপনার কাছে ভিডিও দিয়ে দেবো, মানে অভিক্ষম যে সভাপতি, সে নিজে বলেছে এই কথা যে প্রধান কোনো দিন এই বাড়িতে আসবে না, প্রধান কখনো আসবে না, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। প্রধানকে তারা সব সময় সেফ রাখে। মানে আমি জানি না, প্রধানের যদি নিজের কাজ নাই করে, ওই উপপ্রধান, সভাপতি, সদস্য আর বাকি সমস্ত গুন্ডা ধর্ষক এরাই যদি সব কাজ করে, তাহলে প্রধানের কী দরকার? আর প্রধান একজন মহিলা, আমি আপনাকে বলে রাখি, আমাদের এখানে সদস্য একজন মহিলা, আর প্রধান যিনি, তিনিও একজন মহিলা। যদি প্রধানের সাথে আমার কথা হয়েছে একদিন, ওনার যথেষ্ট ভালো ব্যবহার ওনার। একদিনই আমার ওনার সাথে দেখা হয়েছিল। আর দ্বিতীয় দিন আরেকবার আমি যখন ওয়ারিশন কাগজ নিতে গেছিলাম না কিসের জন্য, ওই দিন আমাকে ফেরত পাঠিয়ে দেয়, ওই দিনও প্রধানের সাথে আমার দেখা হয়েছিল। এই একটা ঘটনা হচ্ছে, আপনি একটা জমির বিষয়ে গেছেন সমাধান চাইতে জি পঞ্চায়েতের মধ্যে, জি। সেখানে এরকম একটা অবস্থা, মানে আপনাকে বলছেন, আপনি নিজে স্বীকার করছেন হুমকি দিয়েছে, হ্যাঁ মানে এই বিষয়টা আপনি কি করে বলেন? একজন মহিলা মুখ্যমন্ত্রী, তো হ্যাঁ। সেখানে একটা পঞ্চায়েতে যাচ্ছেন, পঞ্চায়েত থেকে এটা আশা করছেন, আপনি কি ভয় রয়েছেন? ভয় বলতে যেটা বিষয়, সেটা হচ্ছে আমার বাড়িটার থেকে 3টে ঘর পার করে গিয়ে বাথরুম পায়খানা। এবার আমাকে একাই সমস্ত কিছু করতে হয়, দোকান বাজার থেকে থেকে। আমি যদিও চাকরি আমি করতে পারিনি, চাকরি ছাড়তে হয়েছে আমাকে, আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করি, ফোনে সমস্ত টাকা কামাই। আর আপনার পঞ্চায়েতের লোক তো ইমেল অ্যাকসেপ্ট করেও না, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। যাই হোক, সেটা কথা। এবার ভয়ের বিষয় যেটা, আমি প্রতিদিন 12টা 1টা 2টো ঘুমাই। কাল থেকে আমাকে 9টা 9:30টায় ঘুমোতে হচ্ছে, কারণ আমার বাবার ভয় যে যেহেতু এরকম একটা হুমকি দিয়েছে, যে কোনো মুহূর্তে রাত্রিবেলা যদি আসে তখন কি করা যায়। কারণ আপনি বাড়ির ভিডিও তুলে নিতে পারেন, এদের যেহেতু মানে পৈতৃক বাড়ি, হ্যাঁ, পূর্বপুরুষ হয়ে আমার এর আগে কখনো পার্টিশন করার আমার ক্ষমতা ছিল না। কারণ 10 বছর ধরে বিগত আপনি খোঁজখবর নিয়ে দেখতে পারেন, মানে 2013 সাল থেকে বাবার অসুস্থতা, মায়ের অসুস্থতা, এরকমভাবে চলতে চলতে ফাইনালি এখন আমাকে যেরকম অবস্থা দেখছেন, এরকম পরিস্থিতি আমাদের। তো যাই হোক, এখন বাবাকে শেল্টার হোমে শিফট করানোর ব্যবস্থা চলছে, যে পার্টিশনটা করিয়ে দিয়ে বাবার বক্তব্য, আমার সাথে তুমি বেরোবে, পার্টিশন হয়ে যাবে, তুমি নিরাপত্তা থাকো, কারণ আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার নিরাপত্তা। বাবা থাকাকালীনই যদি আমাকে পঞ্চায়েতে ডেকে নিয়ে গিয়ে, আমি তো স্বেচ্ছায় যাইনি যে আমি স্বেচ্ছায় গেছিলাম বা ঝামেলা করেছি, এরকম কোনো ব্যাপারই নয়। আমাকে অভিক্ষম নিজে আমাকে ডেকেছে, সভাপতি নিজে ডেকেছে, ডেকে নিয়ে গিয়ে যদি এরকমভাবে ধর্ষণ, খুনের এরকম যদি হুমকি দেওয়া হয়, আমার বাবা কোন ভরসায় শেল্টার হোমে থাকবে, আমি এখানে পার্টিশন করবো, জানি না কি করতে পারে। আপনি কোথায় অভিযোগ করেছেন? আমি থানাতে জিডি করেছি ইমেলে। তো এসআই অফিসার আমাকে কলও করেছিলেন, আমি ওনাকে সমস্ত ডিটেলস বলেও দিয়েছি। আমি জমি নিয়ে আমার সন্তান ধর্ম পালন করা আমার দায়িত্ব, আমার মাকে আমি কথা দিয়েছি আমি সন্তান ধর্ম পালন করে যাব চিরকালীন। তো আমি সেই অনুযায়ী বাবার জমি বেচে বাবাকে শেল্টার হোমে শিফট করিয়ে দেবো। আর যাকে আমি কথা দিয়েছি যে আমি বাবার প্রপার্টি এটা বেচে দিন, আমার দায়িত্ব পার্টিশন করে দাও, আমি সেই কথাটাও আমি রাখবো। কিন্তু এই ধর্ষণের যদি হুমকি আসে, এরকম যদি 100টা গুন্ডা যদি আমার পেছনে ধর্ষণ করতে চলে আসে, আমি কি করব বলুন? কি চাইছেন আপনি? আমি কমপ্লেন করিনি, এসআই অফিসার আমাকে বলেছিলেন কমপ্লেনের কথা, আমার পক্ষে গুন্ডাদের পেছনে দৌড়ানো সম্ভব না। আমি শুধু ওনাকে বলেছি যে আমাকে সেভ করে দিন, যাতে এই ধর্ষক গুন্ডা এদের চক্করে যাতে আমাকে পড়তে না হয়, শুধু এটাই আমি কামনা করেছি। তারপর থেকে আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছে? স্থানীয় যে পঞ্চায়েত প্রধান তো বলছেন আপনার
আপনার পরিচিত চেনেন? পরিচিত নয়, আমি ওই দিনই প্রথম দিন আপনাকে ঘটনাটা বলি। আমি 4টের সময় গেছিলাম ওয়ারিশন কাগজ ফর্ম নিতে। তো সেই সময় আমার একজন আর কি একটু দেরি হয়ে গেছিলো, এইচএসে যিনি টিচার ছিলেন, ইংলিশের টিচার ছিলেন, ওনার সাথে আমার দেখা হয়ে গেছিলো। তো সেই জন্য ওনার সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো। তো উনি আমাকে বললেন যে এত দেরি হয়ে গেল। তো আমি ওনাকে যখন বললাম, আমার চোখে জলও এসে গেছিলো প্রধানের সাথে কথা বললাম। কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন? আমি অভিযোগ করিনি, ডায়েরি করেছি। অভিযোগটা আমি যার নামে যে ধর্ষণ আমাকে হুমকি দিয়েছে বা খুনের হুমকি দিয়েছে তাকে আমি চিনি না। ঠিক আছে, ওই প্রথম আমি দেখেছি সিসিটিভি ফুটেজে, আপনারা ওটা তার ডিটেলস পেয়ে যাবেন আপনারা। তো প্রধানের সাথে আমার এর আগে কোনো দিন দেখা হয়নি, ওই দিনই প্রথমেই আমার দেখা হয়েছিল। আর যখন আমি ওনার সাথে কথা বললাম, উনি ভীষণ পোলাইটলি ব্যবহার করেছেন, মানে রেসপেক্টফুলি কথা বলেছেন আমার সাথে। আর দ্বিতীয়বার যখন আমি গেছিলাম তখন উনি আমাকে দেখে হেসেছিলেন। ব্যাস এইটুকুনি অভিজ্ঞতা প্রধানের সাথে আমার, এর বাইরে কিছু না। আমার নাম আশা সোম, বাবার নাম পরেশ সোম। গতকাল আশা সোম নামে দেশাপাড়ায় এক মহিলা তিনি এসেছিলেন। তার মানে একটা জমি সংক্রান্ত বিষয়ে একটা মীমাংসা হওয়ার হয়েছিল। সেখানে তার অভিযোগ যে মানে আপনার সামনে পঞ্চায়েতের ভেতরে তাকে ধর্ষণ ও খুনের হুমকি দেয় তৃতীয় কোনো ব্যক্তি। এই বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে গতকাল দেশাপাড়া ও সোমবাড়ির একটা ছিল ফয়সাল্লা, এমনি মৌখিকভাবে কেউ আবেদন করেনি, ওখানকার মেম্বাররা একটা ডেকেছিল যে এখানে ভাইয়ে ভাইয়ে ওদের একটা মীমাংসা করার জন্য। ইতিমধ্যেই ওরা 4 ভাই, পরেশ সোম আর কাশীনাথ সোম, যেটার মধ্যে একটা ডিভাইডেড হচ্ছিল, সেই বিষয় নিয়ে মীমাংসা ছিল। আর ওর 2টো ভাই ইতিমধ্যেই আগেই তাদের অংশ তারা বিক্রি করেছে, করে তারা সিঙ্গুরে শান্তিপুরমে থাকে। তো যাই হোক, এখন যে বিষয়টা হচ্ছে, যখন ফয়সালা চলাকালীন পরেশ সোমের মেয়ে যেটা বলছেন আশা সোম, ও হচ্ছে এখানে একটা আলোচনা চলছে, ও সেইটা ভিডিও রেকর্ড করছে। সেই ভিডিও রেকর্ডটাকে বারণ করার এতে যেখানে যারা ওই ওয়ার্ডেরই যারা ছিল তারা ভিডিওটাকে যেটা করেছে ডিলিট করেছে। এই বিষয়ে আমি ওনাকে বলেছি যে দেখুন, পৈতৃক সম্পত্তি সে দীর্ঘদিন, তুমি যখন হওনি তখন থেকে তোমার বাবারা সেই জায়গা দিয়ে বেরোচ্ছে, এবং অতএব ওই বিষয়টা আমি কিছু বলতে পারবো না। তোমাদের যদি মনে হয় তোমরা পার্টিশন স্যুট মামলা করে কোর্টে যাও। কিন্তু ও যেটা বলছে পুরো মিথ্যা। ওই জায়গাটাকে বেচেছে কাকে? মির্জাপুর না কোথাকার একটি ছেলেকে বেচেছে। সেও এখানে এসেছিল, আমরা তার কথা শুনিনি, কেন যেহেতু ও জমির প্রপাইটার ছিল। না সেটা নিয়ে না, যেটা বড় না, ও যেটা বলছে টোটাল মিথ্যা কথা বলছে। মানে ধর্ষণ এবং এইরকম পঞ্চায়েতে হয়? পঞ্চায়েতে কেউ কাকু হুমকি বা ধর্ষণ, এখানে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরা চেক করলে ধরা পড়বে ওকে কে ধর্ষণ করতে গিয়েছিল বা করছে। হুমকি দেওয়া হয়েছে? না, হুমকি কিছু না। ওকে বলা হয়েছে তুমি এটা ভিডিও করছো কেন, এটাকে বন্ধ করো। তারপর ওটা ডিলিট করে দেওয়া হয়েছে। থানাতে একটা অভিযোগও সে করেছে অভিযোগও করতে পারে। যে যেহেতু পঞ্চায়েতের না, উপপ্রধান পঞ্চায়েত উপপ্রধানের সামনে এসব কিছু হয়নি। ওই যদি মিথ্যা করে বলে, তাহলে ওকে যখন ধর্ষণই করলো বা গায়ে হাত দিল, ও তাহলে টেস্ট করুক না, টেস্ট করে তার প্রমাণ করাক। পঞ্চায়েতের ভিতরে এখানে ক্যামেরা আছে, এখানে মিথ্যা কথা বললে তো হবে না, এখানে রেকর্ডিংও আছে। মানে হুমকি তাহলে কিছু দেওয়া কিচ্ছু হয়নি? দেওয়া যায় না। ভয় বলছে বাইরে বেরোতে পারছে না। ওই সব কে ওকে ভয় দেখিয়েছে, কে হুমকি দিয়েছে ওই জানে। মহিলারা পারলে একজনকে ফাঁসতে দিতে পারে, সেই রকম ভদ্র মহিলা বলি সে বলছে বাড়ি থেকে বেরোতে পারছে না। আমাকে তো বেড়াবেড়ির উকিল দীপঙ্কর ফোন করেছিল না, এরকম কোনো ঘটনা না। একটা পারিবারিক ওদের সম্পত্তি, যেখানে দীর্ঘদিন একটা বাস্তু আছে, সেই বাস্তুটাকে ও কখনো কি ইন্টারচেঞ্জ করতে পারে? সেটা করতে গেলে আমরা বলেছি, বা ওরও তো মেজজেটু ছিল, সেও তো পরিষ্কার বলেছে আমরা এইটা বরাবর আছে, এটাই থাকবে। তাহলে সমস্ত অভিযোগ অভিযোগ একদম মিথ্যা। এখানে আমি নয়, ওই ওয়ার্ডের মহিলা মেম্বার ছিল, সেও তো বলতে পারবে যে ওকে ধর্ষণ করতে গিয়েছিল, কি হুমকি দিয়েছে। এখানে নসিবপুরে এমন কোনো দাদা তৈরি হয় না যে কেউ কাউকে হুমকি দিয়ে করে। বিশেষ করে পঞ্চায়েত একদম পঞ্চায়েতে যেখানে সিসি ক্যামেরা রয়েছে। আপনার নামটা? আমার নাম গোবিন্দ দাঁড়া, উপপ্রধান, নসিবপুর গ্রাম পঞ্চায়েত।